সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বর্তমানে বাংলাদেশে খুবই অ্যালার্মিং একটা বিষয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এমন একটা বিষয়, সেটা হলো মব জাস্টিস। আজকে আমরা মব জাস্টিস বিষয়টা কি, এই বিষয়টা কেন উৎপত্তি হয়েছে এবং কেন বর্তমানে বাংলাদেশে মব জাস্টিসের ঘটনাগুলো দিন দিন বেড়ে চলেছে, এর কারণ এবং এর প্রতিকার, এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পত্রপত্রিকার পাতা খুললে এবং মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন মব জাস্টিসের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দেশের এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত, একেবারে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এবং বান্দরবানের থানচি থেকে শুরু করে একেবারে পশ্চিমে নবাবগঞ্জ পর্যন্ত বাংলাদেশের 64টা জেলায় একসাথে মব জাস্টিসের নানা রকম ঘটনা ঘটছে। সম্মানিত সুধী, শুরুতেই আমরা জানবো যে মব জাস্টিস বিষয়টা কী। মব এটা হলো একটা ইংরেজি শব্দ। মব শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতা, বিশৃঙ্খল জনতা। আর মব জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা হলো সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল একটা জনতার অপরাধ করার যে একটা প্রবণতা, সেটাকেই অপরাধ বিজ্ঞানের ভাষায় মব জাস্টিস হিসাবে পরিগণিত করা হয়। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মব জাস্টিসের নামে গণপিটুনি, মানে সংঘবদ্ধ একটি চক্র, কোনো বাসাতে হামলা অথবা লুটপাট করা, কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া অথবা রাস্তায় গণপিটুনি, এই ধরনের নানা ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে সারা বাংলাদেশে ঘটে যাচ্ছে। মব জাস্টিসকে অন্য ভাষায় বলা হয়ে থাকে এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট, অর্থাৎ যে পানিশমেন্টের বিচারে কোনো রকমের সত্যতা নাই, যে পানিশমেন্টের বিচারে কোনো রকম বৈধতা নাই, অর্থাৎ এটা সবসময় এক্সট্রা জুডিশিয়াল, অর্থাৎ আমাদের জুডিশিয়ারি, আমাদের বিচার বিভাগ কখনোই এই ধরনের পানিশমেন্টকে সমর্থন করে না। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে মব জাস্টিসের কিছু চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বাংলাদেশে সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রায় 34 জন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এই মানবাধিকার সংস্থার রিপোর্ট মতে সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় 34 জন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের আরেকটি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র অর্থাৎ আশোকের তথ্য মতে শুধুমাত্র জানুয়ারি মাসেই 16 জন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে লেভেলের তথ্য মতে 2011 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে প্রায় 800 জন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে। এর পরবর্তী 6 বছরে প্রায় 600 জন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে। একটু চিন্তা করে দেখুন এই রেকর্ড এবং এই চিত্র কী পরিমাণ ভয়ঙ্কর এবং জনমনে কী পরিমাণ আতঙ্ক সৃষ্টি করেছে, যে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে একটু দ্বিধান্বিত হচ্ছে না, একটু নিজেকে নিজে প্রশ্ন করছে না, একটু চিন্তা করছে না আমাদের সমাজ বর্তমানে কোথায় গিয়ে ঠেকছে। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন। বাংলাদেশে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো আছে, অর্থাৎ যে মব জাস্টিসগুলো আছে, তার অন্যতম একটা প্রকৃষ্ট উদাহরণ হলো 2012 সালের 25 ডিসেম্বর, অর্থাৎ 2012 সালের 25 ডিসেম্বর পুরান ঢাকার শাঁখারীবাজারে বিশ্বজিৎ দাস নামের একটা ছেলেকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। শত শত মানুষের সামনে একটা নিরপরাধ ব্যক্তি, সে বারবার চিৎকার করে বলেছে আমার কোনো দোষ নেই, আমার কোনো অপরাধ নেই, তারপরও প্রকাশ্য দিবালোকে কুপিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছে। এটা হলো বাংলাদেশে মব জাস্টিস, অর্থাৎ প্রকাশ্য দিবালোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপর মব জাস্টিসের অন্যতম আরেকটা উদাহরণ হলো 2018 সালের রেনু হত্যাকাণ্ড, অর্থাৎ 2018 সালে রাজধানীর উত্তরবাড্ডায় ছেলেধরা নামে তাসলিমা ইসলাম রেনু নামে এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। ওই মহিলা বারবার চিৎকার করে বলেছে আমি আমার বাচ্চার জন্য এসেছি, আমি কোনো ছেলেধরা না। তারপরও প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। এটা হলো বাংলাদেশে মব জাস্টিস, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। 2018 সালে রাজধানীর উত্তরবাড্ডাতে তাসলিমা ইসলাম রেনু নামে যে মহিলাকে হত্যা করা হয়েছে, খুবই নৃশংস এবং খুবই দুঃখজনক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এরপর বাংলাদেশে মব জাস্টিস অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরেকটা উদাহরণ হলো 2024 সালের 18 সেপ্টেম্বর তফাজ্জল নামের এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয়। আটক করার পর আমরা মিডিয়াতে দেখতে পাই ওই লোককে ক্যান্টিনে খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর পরে
তার উপর যে নৃশংস একটা অত্যাচার চালানো হয়েছে এবং তার বুকের উপর মানে পাড়া দিয়ে, তার গলার উপর পাড়া দিয়ে তার উপর যে একটা নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে, এটা হলো মব জাস্টিসের বাংলাদেশে অন্যতম আরেকটা উদাহরণ। এরপর মব জাস্টিস অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হলো 2024 সালের 14ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে সাইদ আরাফাত এবং সাইদুল ইসলাম ইয়াসিন নামে দুইজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটানো হয় এবং তাদেরকে যখন ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এইভাবে সারা বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সৃষ্টি হয়েছে, প্রকৃত অর্থে মানুষের মনে নিরাপত্তা নিয়ে মানুষ কিভাবে বাসা থেকে বের হবে, কিভাবে নিজের সন্তানকে স্কুলে দিবে অথবা কলেজে পাঠাবে অথবা আপনার বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, এবং বিশেষ করে আমাদের যে আমাদের সমাজে যে মেয়েরা আছে তারা যে একটা নিরাপত্তাহীনতায় আছে, সেটা মানে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি ঘটেছে সেটা ভাষায় বলার মতো অবস্থা নাই। এই কারণে মব জাস্টিসের যে প্রতিকারগুলো আছে ইনশাআল্লাহ এই ভিডিওর পরবর্তীতে এবং সবার শেষে মব জাস্টিস প্রতিরোধে আপনাদের করণীয় কি সেটাও আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটিকেও স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন। এবং আপনাদের আরও যদি কমেন্ট থেকে থাকে, আরও যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। মব জাস্টিস নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা গণ আলোড়ন এবং গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। যদি পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক সচেতনতা যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু এই মব জাস্টিসের সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়েই চলবে। মব জাস্টিস শুধুমাত্র গণহত্যা এবং গণধোলাই এই বিষয়ের ভিতরে সীমাবদ্ধ নয়। মব জাস্টিসের আরও কিছু চিত্র আছে যে চিত্রগুলো খুবই হৃদয় বিদারক এবং খুবই দুঃখ ভারাক্রান্ত। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটছে। এসব ঘটনা সামনে যত আসছে ততই জোরালোভাবে উঠে আসছে মব জাস্টিস নামে একটি শব্দযুগল। তবে অনেক মানুষই আছেন যারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত না। সম্মানিত সুধী, এখন আমরা জানবো বাংলাদেশে মব জাস্টিসের কারণগুলো কী, অর্থাৎ কী কী কারণে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটছে এবং কী কী কারণে মব জাস্টিসের বিভিন্ন ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটছে। এর ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে দেশে আইন প্রণয়নের অভাব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইন প্রণয়নের দুর্বলতা। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং যে আইনগুলো আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন প্রণয়নে অনেক দুর্বলতা থাকে। মানুষ দীর্ঘদিন বিচার বিভাগে ঘুরতে থাকে, বিচারের জন্য বিচার পায় না। এক্ষেত্রে অধিকাংশ মানুষের মনে একটা জনরোষ এবং একটা ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশের অন্যতম একটা কারণ হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা আপনার আদালতে আসামি অথবা বাদী পক্ষের বিভিন্ন মানুষের উপর হামলা, যেগুলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আদালত থেকে আসামি তুলে নিয়ে যাচ্ছে অথবা বাদী পক্ষের উপর হামলা হচ্ছে। এমনকি আমরা এটাও দেখেছি আদালত থেকে একজন বিচারককে টেনে নিয়ে এনে বিচারকের উপরে হামলা করা হয়েছে। মব জাস্টিসের অন্যতম একটা কারণ হচ্ছে আইনি ব্যবস্থা এবং আইনি যে অবকাঠামোগুলো আছে সেগুলোর অকার্যকর অবস্থা। অর্থাৎ বাংলাদেশের যে আইনগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কার্যকর করা হয় না এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইন প্রণয়নে খুবই দুর্বল। মব জাস্টিসের অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের যে মতাদর্শ আছে, এক দলের সাথে যখন অন্য দলের মতাদর্শের বিরোধ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী যে একটা পরিস্থিতি আছে সেটার অবনতি ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকাশ্য জায়গা অথবা রাস্তাঘাটে বিচার বহির্ভূত এই সমস্ত মব জাস্টিস এবং বিচার বহির্ভূত যে সমস্ত ঘটনাগুলো আছে, মারামারি, হত্যাকাণ্ড, গুম খুন, এই ধরনের ঘটনাগুলো দেখতে পাই। তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এর রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা। বাংলাদেশে মব জাস্টিসের অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে সামাজিক বৈষম্য। অর্থাৎ বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু নিম্ন শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর মানুষগুলো যখন আদালতে ন্যায় বিচারের জন্য যায়, বছরকে বছর তাদেরকে আদালতে বারান্দায় ঘুরতে হয়। এই কারণে অধিকাংশ মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং একটা রাগের সৃষ্টি হয়। এই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়েই কিন্তু অনেক সময় এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ধরনের ঘটনা ঘটে থাকে বাংলাদেশে মব জাস্টিসের অন্যতম আরেকটা কারণ হচ্ছে গুজব ছড়িয়ে পড়ে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক অথবা এই ধরনের আরও যে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো আছে, কোনো কারণে যদি একটা গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তে কিন্তু এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায় এবং কিছু মানুষ না বোঝে রাস্তাঘাটে বিশৃঙ্খল, যানবাহন ভাঙচুর, এই ধরনের আরও বিভিন্ন ঘটনা আছে। তারপরে বিভিন্ন বাসা বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট সহ নানা ধরনের ঘটনা ঘটে থাকে শুধুমাত্র
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কারণে যদি একটা গুজব ছড়িয়ে পড়ে, এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব সতর্ক হতে হবে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত সাইবার এবং এই সমস্ত আরও যে সমস্ত অপরাধগুলো আছে সেগুলোর বিষয়ে কিন্তু সবাইকে খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। দার্শনিক উইলিয়াম গডউইন বলেছেন, আইনি বিচার সকল নৈতিক কর্তব্যের সমষ্টি। সুতরাং রাষ্ট্রের যে সমস্ত সংস্থাগুলো আছে, বিচার বিভাগ, তারপরে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সকল সংস্থাগুলোর মানুষের যদি আপনার নৈতিক সমষ্টি জাগ্রত হয় এবং নীতি নৈতিকতা যদি সাধারণ জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলা সকল নাগরিকের ভিতরে যদি নীতি নৈতিকতার সমষ্টি থাকে, নৈতিক মনোভাব, সৎ মনোভাব যদি উৎপত্তি হয়, তাহলে কিন্তু এই মব জাস্টিস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত যে ঘটনাগুলো আছে এগুলো কিন্তু দিন দিন কমতে থাকবে। সুতরাং আমি আগে যেটা বলেছি, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতার বিকল্প এখানে কিছুই নাই। সম্মানিত সুধী, এখন আমরা জানব মব জাস্টিস প্রতিরোধে করণীয় কী। মব জাস্টিস প্রতিরোধের করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণকে সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে এবং মব জাস্টিস বিরুদ্ধে কথা বলতে হবে। মব জাস্টিস প্রতিরোধের অন্যতম আরেকটা বিষয় হলো প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রযুক্তি অনেক উন্নত এবং পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলো আছে সেগুলোতে কিন্তু বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত বিভিন্ন ঘটনা ঘটার কম অন্যতম কারণ হচ্ছে যে তাদের প্রযুক্তির ব্যবহার। রাস্তাঘাট থেকে শুরু করে তাদের দেশের অধিকাংশ জায়গাতে কিন্তু আপনার সিসি ফুটেজ দ্বারা আপনার নিরাপত্তার চাদরে পুরো দেশ বেষ্টনী। সুতরাং আমাদের দেশেও যদি মাত্র প্রযুক্তির এই ব্যবহারটা আমরা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তামূলক প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, আশা করি আমাদের বাংলাদেশে এই মব জাস্টিসের সংখ্যা, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত আরও যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো দিন দিন কমতেই থাকবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার বিডি ল সাজেস্ট এই পেজটি এবং বিডি ল সাজেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই মব জাস্টিসের করুণ পরিণতি সম্পর্কে জানার ব্যবস্থা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।